তাহলে আপনি একটু আপনার ক্লায়েন্টের কোনো একটা ঘটনা বলুন পাস্ট লাইফ নিয়ে। ভেরি রিসেন্ট একটা কেস এসেছিল, কেসটা খুব ইন্টারেস্টিং। নর্থ বেঙ্গলে থাকে ছেলেটি। সেটা হলো আমি না ভবিষ্যৎ দেখতে পাই, মানে প্রথম যে লাইফ, প্রথমে যেটা দেখা হলো 1578। আচ্ছা। ওই যে জন্মে ও ভবিষ্যৎ দেখতে পারতো, সেই জন্মে এক মা এসেছিল তার ছোট ছেলে নিয়ে। আচ্ছা। ভবিষ্যৎ দেখে বলেছিল ছেলেকে ছাড়বি না, একা ছাড়লে পরে ওকে কোনো জঙ্গলি জানোয়ার কে মেরে দেবে। ঘর ছিল, সেটা ভেঙে ও বেরিয়ে গেছিল। বুনো মোষ ওর সামনে পড়ে, আর ওই মোষ ওকে মেরে দেয়। নমস্কার আশা ম্যাম। নমস্কার। আমাদের চ্যানেলে প্রথমবার আসার জন্য আমরা মোটামুটি আপনার ব্যাপারে যেটা জেনেছি, আপনি পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন, কনসালটেশন করছেন, শেখাচ্ছেন অনেককে। জি। একটু পাস্ট লাইফের ব্যাপারে একটু জানতে চাই আমি, কারণ আমার অনেক কৌতূহল, অনেকের কাছ থেকে শুনেছি, আমার চ্যানেলেও অনেক পাস্ট লাইফ নিয়ে পডকাস্ট হয়েছে। তো আপনি এই পাস্ট লাইফ রিগ্রেশনে আসার আগে অন্য কোনো কিছু থেরাপি করতেন? অ্যাকচুয়ালি আমার এই স্পিরিচুয়াল জার্নি বহু বছর। 1999 আচ্ছা। তখন প্রথম রেইকি গুরু পারুল দত্ত শুরু করে। আচ্ছা। সানন্দার মারফত জানতে পারি, এবং সানন্দাই আবার ওনার ইন্টারভিউ নিয়েছিলেন। সেই সময় ওনার কাছে আমি ফার্স্ট চ্যানেল করি, তারপরে 21 দিন ক্লেনজিং পিরিয়ডের পরে সেকেন্ড চ্যানেল সেটা হয়, এবং তার সাথে উনি পাস্ট লাইফটাও জানতেন। আচ্ছা। এই আমার যাত্রা শুরু। তারপরে মাস্টারশিপটা রেকিতে আমি পাই প্রায় 10 বছর পরে। আচ্ছা। ওই যে পথ চলা শুরু হলো, তারপরে পরপর আর পাস্ট লাইফটাকে আরো গ্রো করতে শুরু করলাম। এর মধ্যে বিবাহ সূত্রে আমি অন্যত্র চলে গিয়েছিলাম সেখানে। তারপরে যখন কলকাতায় আসতাম তখন করতাম, তারপরে ওদিকেও গুরুদের কাছে খোঁজ খবর করে। আর তখন তো অনলাইনের ব্যাপার ছিল না, অফলাইনে গিয়ে ডাইরেক্ট চলে যেতাম, করতাম। এই করে ধীরে ধীরে আমি বেশ কয়েকজন আমার গুরু আছেন। মানে আমি এমন একটা মানুষ যেখানে মনে হয় আমি আরেকটু কিছু বেশি পাবো বা আরেকটু 1%ও যদি পাবো, সেইখানেও আমি পৌঁছে যাই। এইভাবে আমার হয় পাস্ট লাইফ। তারপরে পরিচিতদের মধ্যে, বন্ধু বান্ধব করতে করতে তারপরে যখন গুরু বললেন এবারে ইউ মে গো ফর পেড কনসালটেন্সি এন্ড থেরাপি, তখন এগোলাম। মানে গুরুর পারমিশন ছাড়া আমরা কোনো কিছুতে এগোই না। যখন গুরুর সিগন্যালটা দিলেন তখন থেকে আমি শুরু করলাম। তবে সেও হয়ে গেছে বেশ অনেক বছর। না মানে আমার একটা এই যে পাস্ট লাইফ যখন আপনি শুনছেন, পাস্ট লাইফের ব্যাপারে, তো আপনার মধ্যে কিরকম অনুভূতি হয়েছিল যে পাস্ট লাইফ এটা কিরকম হয় বা কিভাবে, যখন আপনি একদম শুরু করছিলেন আর কি, তখন বিশ্বাস ছিল পাস্ট লাইফের ব্যাপারে যে পাস্ট লাইফ বলে কোনো বস্তু হয়? অ্যাকচুয়ালি যখন আমি রেকি করি তখন থেকেই বিষয়টার প্রতি আমার আগ্রহ আছে যে পাস্ট লাইফ একটা। এবারে পাস্ট লাইফ বলতেও কিন্তু এই বর্তমান জীবনেও পাস্ট লাইফ হয়, আজকে যেটা ঘটছে আগামীকাল কিন্তু সেটা পাস্ট লাইফ হয়ে যাবে আমার। কিন্তু এখন যে পাস্ট লাইফটার কথা বলছি সেটা হলো আমাদের পূর্ব জন্ম, ঠিক আছে, এই জন্মটার আগের জন্ম। সেটা অবশ্যই সেটা একটু একটু করতাম। তারপরে যখন এর মধ্যে ঢুকলাম, বিভিন্ন জনের গল্প শুনলাম, তখন তো এরকম নেট বা এটা ছিল না, তখন আমাদের বই বা জার্নাল পড়ে জানতে হতো। তারপরে ধীরে ধীরে, এবং যখন আমি এই প্রফেশনে এসে গেলাম, প্রফেশনে বললে ভুল হবে, আগে যখন শিক্ষার্থী হলাম, যখন নিজেরটা দেখতে শুরু করলাম, গুরু ভাই বোনেরটা শুরু করলাম, তখন সম্পূর্ণভাবে বিশ্বাস হতে শুরু করলো। এবং এখন তো
হ্যাঁ অবশ্যই, এখন তো পাস্ট লাইফ নিয়ে সব জায়গায় সবাই মাতামাতি করছে। পাস্ট লাইফ সত্যি এটা হয়, এটা জানার একটা কৌতূহল অনেকের মধ্যেই থাকে যে পাস্ট লাইফ রিগ্রেশন কি আদৌ সত্যি, হুম 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 বা পাস্ট লাইফ রিগ্রেশনে গেলে পর প্রসেসে কি আমি ফিরে আসতে পারবো, এরকম একটা ভয়ও থাকে। কারণ কিছুদিন আগে একজনের সঙ্গে আমি কথা বলছিলাম, সে আমাকে বলছিল আরে বাবা আমি যদি ফ্রান্সে চলে যাই আর যদি ফিরতে না পারি। হুম। এরকম কখনো হয় যে পাস্ট লাইফে গিয়ে যদি কেউ আটকে যায় তার কি হবে এই লাইফে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ট্রান্সে যখন নিয়ে যাওয়া হয়, সেটা হলো তোমার আধা ঘুম আধা জাগরণ। যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পর বা রাত্রের ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমাদের যে একটা আচ্ছন্নতা আসে না, হুম। সেটাই কিন্তু ট্রান্স। আচ্ছা। সেটার আরেকটু গভীরে নিয়ে যাওয়া হয়। এবং তো যখন তুমি ট্রান্সে চলে যাচ্ছ, তোমার ঘরে হয়তো চলছে, হুম। কেউ তোমার পাস্ট লাইফ করাচ্ছেন, কিন্তু তোমার ঘরে কেউ ঢুকলে তুমি বুঝতে পারবে, আচ্ছা। জল ঢেলে খাচ্ছে বুঝতে পারবে, কিন্তু তার মধ্যে তোমার লেভেলটা আলাদা। এবং হ্যাঁ, ট্রান্সে গিয়ে অনেকে ভাবে আসতে পারবো কিনা, আসতে পারে। সেটা হলো যারা আমরা করাচ্ছি হুম হুম। আমাদের উপর নির্ভর করে কিভাবে আমরা নিয়ে আসবো। আচ্ছা। তবে হ্যাঁ, এমনও হয়, আমাদের কয়েকটা অভিজ্ঞতা আছে, কেউ কেউ ট্রান্সের মধ্যে কি হয় আসতে একটু সময় নেয়। যেমন গত ডিসেম্বরে একটা হয়েছিল আমার, আসছেই না। হুম। তখন তার হাজবেন্ড ছিলেন পাশে, ঢুকে বললেন, আমাকে ফোনে বললেন, ম্যাম আপনি কিছু মনে করবেন না, আমি ওকে ঘুম থেকে তুলে দেবো। আচ্ছা। বললেন না, যতক্ষণ না আমার ক্লায়েন্ট ট্রান্স থেকে বেরোবে ততক্ষণ আমাকে থাকতেই হবে। আচ্ছা। এটাই হলো নিয়ম। এবং প্রায় 20 মিনিট পরে হুম হুম। ওকে ট্রান্স থেকে বের করে আনা গেছিল। আপনি এবং হ্যাঁ। আরেকটা কথা বলি, এমনও হয় কেউ পূর্বজন্ম থেকে বেরিয়ে আসতে পারে না। হুম হুম। তখন পদ্ধতি আছে। মানে যেমন হঠাৎ একবার আমাকে একজন ফোন করলো, আমার মিসেস না, আহ, মানে আমরা ট্রান্স থেকে বার করে নিয়ে এসেছি, হুম। তারপরে বলছে ম্যাম জানেন তো এটা পাঞ্জাবের ঘটনা, ও এখনো ওর লাস্ট লাইফটাই রয়ে গেছে, খালি ওসব বলছে। মানে কোনো চিন্তা নেই, গরম জল দিন, একটু গরম জল খাওয়ান, কিছুক্ষণ এমনি কথা বলুন, ঠিক হয়ে যাবে। তারপরে মানে ঠিক হয়ে এই যাবে। যে ওনার যে ট্রান্সে থেকে যে ফিরলো, মানে ট্রান্স বলতে না, পাস্ট লাইফে থেকে যে ফিরলো না, সে হয়তো জেগে গেছে, তার চোখ খুলে গেছে, তার সেই কনসিয়াস মাইন্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে, হুম। কিন্তু সে কি সেই পুরনো জন্মের সেই যে ছিল সেই কি এই রূপে আবার থাকবে? আপনি কি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, উইচক্রাফট, স্পেল কাস্টিং, ট্যারেট কার্ড রিডিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেন? যদি আপনি আপনার অকাল্ট সার্ভিসেস গুলো আমাদের পডকাস্ট চ্যানেলে এসে শেয়ার করতে চান, ডেফিনেটলি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ফিচার হয়ে যাবেন টিআরসি পডকাস্টে। না নাকি আস্তে আস্তে মিটে যায় এটা? না, মিটে যাবে। আচ্ছা। যদি আমরা লক করে দিই, কি দেখেছে সেটা তার মনে থাকবে, হুম কিন্তু সেটার প্রভাব যেন আবার এই যে 3D ওয়ার্ল্ডে হুম হুম। যে আছি এখানে আর না পড়ে, সেইটাও আমরা করে দিই, সেই জায়গা থেকে আমরা বার করে দিই। টেকনিক, প্রচুর টেকনিক আছে। না সেটা আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ, এরকম হয় কিনা, কারণ প্রচুর টেকনিক আছে। এমন হলো যে আমি আগের জন্মে হয়তো একজন ভদ্রমহিলা ছিলাম আর এই জন্মে আমি একজন ভদ্রলোক হলাম, হ্যাঁ, তো আমার যদি ওই লাইফের যদি রেশটা থেকে যায় তাহলে আমার মধ্যে সেই ভদ্রমহিলার ব্যাপারটা একটা থাকবে, আমি হুম। সেই নামে পরিচিতি পাবো, মানে আমাকে সেই নামে ডাকলে পরে আমি তাকে রেসপন্স করবো, কারণ আমার এই লাইফের স্মৃতিগুলো হয়তো মনে পড়ছে না, আমার ওই লাইফেরই সবকিছু নিয়ে আমি আসছি, তো তখন একটা হয়তো প্রবলেম হতে পারে। তো এটা একটা বলতে পারেন একটা মিথ যেটা বাদ এটা মিথ, করছে। হুম। এটা সত্যি মিথ, নিয়ে আসা হয়। এটা হুম। আমাদের উপর, মানে যারা করাচ্ছে তাদের উপর নির্ভর করে। ঠিক আচ্ছা। আছে, এবং হয় এইরকম ঘটনা ঘটে না যে সেইটা নিয়েই সে বাঁচছে। হুম। তাকে বললাম 3D ওয়ার্ল্ডে, এই ডাইমেনশনে নিয়ে আসা হয়, 4th-5th ডাইমেনশন থেকে কমপ্লিট, হ্যাঁ। তাকে নর্মালাইজ করা হয়, ট্রান্স থেকে তাকে বার করা হয়, তারপরে ক্লায়েন্টকে ছাড়া হয়। আহ, তাহলে আপনি একটু আপনার ক্লায়েন্টের কোনো একটা ঘটনা বলুন পাস্ট লাইফ নিয়ে, ঠিক আছে, যেটা আমার অডিয়েন্স প্রসেসটা জানতে পারবে, তাদের ঘটনাগুলো জানতে পারবে, আর তারা একটু মানে নিজেদের মধ্যেও সেই জিনিসটা বুঝতে পারবে যে পাস্ট লাইফ কিরকম ভাবে হয়েছে বা তাদের কি ঘটনা ঘটেছে জীবনে। আচ্ছা, ভেরি রিসেন্ট একটা কেস এসেছিল, কেসটা খুব ইন্টারেস্টিং। হুম হুম বিভিন্ন রকমের কেস আসে, কিন্তু এই কেসটা খুব ইন্টারেস্টিং। নর্থ বেঙ্গলে থাকে ছেলেটি, এবং ফোন করে বলল যে ম্যাম আমার যেটা আমি কি ধরনের, আগে আমরা সমস্যা শুনি, হুম তারপর বলি
ভয়েস মেসেজ করে পাঠিয়ে দিতে, কেস স্টাডি করি, তারপরে এগোই। আচ্ছা। তখন ও বলল যে ম্যাম আমার যেটা সেটা হলো আমি না ভবিষ্যৎ দেখতে পাই, মানে ঘটবে কি আগামী দিনে সেটা আমি দেখতে পাই আচ্ছা। কখনো কখনো। বলেও কিছু আমাকে উদাহরণও দিল, এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা সেটা হলো বলে ম্যাম আমি মানে হতে পারে এটা আমাকে সতর্ক করে দেওয়া হচ্ছে সেই জন্য, ভালোর থেকে যেটা হলো কারোর কিছু অসুবিধা ঘটতে পারে সেই ধরনের জিনিসটা আমি আগে দেখি, হয়তো কারোর একটা অ্যাক্সিডেন্ট হবে আমি দেখি, এবং অদ্ভুত ব্যাপার আমি সতর্ক করার আগে দেখা যাচ্ছে সেটা ঘটে গেল। মানে এই ধরনের, বা আমি দেখলাম কেউ চলে যাবেন, মানে এই ওয়ার্ল্ডটা ছেড়ে চলে যাবে বলছে, এবং পরে আমি খবর পেলাম যে হ্যাঁ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মধ্যে হ্যাঁ তার মা বা তার, মানে যেরকম ভাবে আমি দেখছি ঠিক সেরকম ভাবে তার যাওয়াটা হয়েছে। আচ্ছা। কিন্তু ম্যাম এটা আমার জীবনে একটা বার্ডেন হয়ে গেছে। আমি তো সাধারণ মানুষ, সংসারই করি এবং ব্যবসা করি, তো এই ঘটনাগুলো আমাকে না খুব ডিস্টার্ব করে। ন্যাচারালি আমার তোমার মতো মানুষদের যদি এই ধরনের ঘটনা আসে, ঠিক আছে এটা ভীষণ, বলছি ম্যাম আমি এটা থেকে বেরোতে চাই। তো আমাদের যে প্রসেস আছে আগে, যেটা সে ভিজুয়াল কি কাইনেস্থেটিক দেখার জন্য, সবার কিন্তু ফার্স্ট লাইফ হয় না, সবাই যেতে পারে না। আচ্ছা। ঠিক আছে, যারা যেতে পারে তাদের বলা হয় ভিজুয়াল, যারা যেতে পারে না তাদের বলা হয় কাইনেস্থেটিক, এবং যারা মাঝামাঝি কিছু যায় কিছু যায় না, কিছু দেখে কিছু দেখে না, তাদের বলি আমরা সেমি, অর্থাৎ সেমি কাইনেস্থেটিক বা সেমি ভিজুয়াল। তাদের নিয়েও কিন্তু ডাইরেক্ট কাজ হয় না, কারণ ওতে লাভ হয় না, তার টাকা চলে যাচ্ছে, তার সময় চলে যাচ্ছে, আশাটা যে করেছিল সেটাও ফুলফিল হয় না। আচ্ছা। তো আমার প্রথমে মনে হলো যে তাহলে হয়তো ভিজুয়াল হবে, কিন্তু যখন আমাদের টেকনিক গুলো অ্যাপ্লাই করার পর যখন ফাইনাল টেকনিকে গেলাম, আশ্চর্য ব্যাপার, আর ওর বেশি আত্মবিশ্বাস ছিল, ম্যাম আমি তো ভিজুয়াল হবই। আচ্ছা। কারণ আমার কাছে যখন ভবিষ্যৎ আসে, কিন্তু দেখা গেল কাইনেস্থেটিক। আচ্ছা। তখন বললো এটা কি করে হলো ম্যাম? আমি এটা হয়, আমারই এক গুরু আছেন তিনি খুব নাম করা, তিনি নিজে কাইনেস্থেটিক। আচ্ছা। আর এই নয় যে কাইনেস্থেটিক মানে সে পাস্ট লাইফ থেরাপিস্ট বা এক্সপার্ট হতে পারবে না, বরং তারা বলেন ঈশ্বর একটা দিক কেটে আর একটা দিন দেন, তারা অনেক ভালো এক্সপার্ট এবং থেরাপিস্ট হয়। আচ্ছা। তখন আমি ওকে বোঝালাম, তখন বললো তাহলে ম্যাম আমি কি করতে পারবো না? আমি নিশ্চয়ই হবে, সারোগেট দিয়ে করাতে হবে, সারোগেশন মানে নর্মাল ভাষায় যেটাকে বলে মিডিয়ামশিপ, আমরা বলি সারোগেশন। আচ্ছা। বললো ঠিক আছে, তো সারোগেট দিয়ে করানো হলো। যখন দেখা হচ্ছে ওর প্রথম যে লাইফ, প্রথমে যেটা দেখা হলো 1578, আচ্ছা, প্রথমেই দেখছেন সারোগেট একটা পাহাড়ে চট্টানে, মানে টপ একজন বসে আছেন, বলা হলো সামনে গিয়ে দেখুন, গিয়ে দেখছে তিনি একজন সাধক। আচ্ছা। সাধনা করছে, কিসের সাধনা করছেন? উনি শিবজির কাছে, লর্ড শিবার কাছে সাধনা করছেন। উনি কি সাধনা করছেন? উনি আরো জ্ঞান অর্জন করতে চান। ঠিক আছে, পরের দৃশ্য দেখুন। তখন দেখছে একটি 12 বছরের ছেলে ওই পাহাড়ের চটিতে খেলছে। ছেলেটার আর কে আছে না, আশেপাশে কেউ নেই, উনি সাধনা করছে, ছেলেটা খেলছে। তখন ছেলেটার পরিবারে নিয়ে যাওয়া হলো। পরিবারে নিয়ে যাওয়ার পর দেখা গেল মা আছেন, বাবা আছেন। বাবা মেষপালক, শেপার্ড, মা হাউসওয়াইফ, এবং ছেলেটাকেও দেখা গেল ওখানে। এবারে প্রশ্ন করা হলো ছেলেটাকে কেন এখানে বাবা মা ছেড়ে গেছে। তখন বলল ছেলেটা ছোট থেকে যখন কথা বলতে পারে, তার বাবা মা নোটিশ করেছিল ও মানে মানুষের মন পড়তে পারে। আচ্ছা, মাইন্ড রিডার, মানে তোমার মনে কি চলছে আমার সম্পর্কে বা আরেকজনের সম্পর্কে বা কোনো বিষয় নিয়ে ওই ছোট থেকে ও বলে দিতে পারে। আচ্ছা, তাতে কি হলো, বাবা মা দেখলো এই ছেলেকে তো পরিবারের মধ্যে রাখাও লোক সমাজে অসুবিধাজনক। তখন ওরা চিন্তা করলো কি করা যায়। তখন বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলতে বললো ওকে সাধনার পথেই দাও। আচ্ছা, তারপরে ওকে যখন জিজ্ঞেস করলো তুই কি সাধনার পথে যেতে চাস? হ্যাঁ, আমাকে গুরুর কাছে নিয়ে চলো। তখন ওনার কাছে
আচ্ছা। নিয়ে আসা হলো এই গুরুদেবের কাছে। গুরুদেবের নাম ছিল অমর, অমর বাবাজি বলে সবাই ডাকতো। আচ্ছা। তখন ওনার কাছে দিয়ে গেল, উনিও সন্তানের মতো করলেন এবং করতে করতে ওর জ্ঞান লাভ হতে শুরু করলো। ও আরো বেশি করলেন, হুম। ভবিষ্যৎ যে দর্শন সেই মানে আরাধনা করে, শিবজির আরাধনা করে ও ওই সাধনায় পেল যে ভবিষ্যৎ দর্শন করতে পারবে ও। হুম। বেশি এর আগে কি ছিল, মাইন্ড রিডিং করতে পারতো, হুম। ভবিষ্যৎ দর্শনের সাধনা সিদ্ধি লাভ করলো। আচ্ছা। এবং যখন দেখা গেল যে ওই চাট্টানের উপর বসেছিল যে অমর বাবাজি, কে হয় এই জন্মে ওর জ্যাঠামশাই। আচ্ছা। এবং এই জন্মে ওকে বিভিন্ন ভাবে উনি খুব গাইড করেছেন ওর জীবনে। তারপরে এবারে মনে হলো সাধনা করে ভবিষ্যৎ দেখছিল, কিন্তু ও যে মাইন্ড রিডিং করতে পারতো এটাও কিভাবে আনলো? এর পিছনেও নিশ্চয়ই পূর্বজন্মের কিছু আছে, তা না হলে ওইটুকু ছেলে মাইন্ড রিডিং করা কোথা থেকে শিখবে? এগুলো কি আমাদের ভেতরে, আমাদের যে স্পিরিট গাইড তারাও আমাদের কিন্তু ডিভাইন আমাদের গাইড করেন কিসের পরে কোথায় যেতে হবে। তারপরে আবার সারোগেটকে নিয়ে যাওয়া হলো সেই এতে, যে আপনি দেখুন সারোগেট, যে উনি এই যে মাইন্ড রিডিং এর এই যে যে ইয়েটা পেয়েছেন, এটা কোন জন্ম থেকে পেয়েছেন নাকি উনি নিয়ে এসেছেন ইনবর্ন। তারপরে যখন সারোগেট গেলেন, ওনার ওই পোর্টালটা খুললেন ক্লায়েন্টের, তখন দেখা গেল প্রথমেই দেখছে একজন সাধু, তিনি হারিয়ে গেছেন জঙ্গলের মধ্যে, আশেপাশে জনবসতি আছে, এবং একটি ছেলে, যুবা ছেলে 18-19 বছরের, সে ওনাকে পথ দেখিয়ে নিয়ে এসে একটা কুটির ছোট সেখানে রেখেছেন এবং ওনার কাছে থেকেছেন, বাড়িতে বলে এসছেন এরকম সাধু বাবা এসছেন, ওনার কাছে কিছুদিন থাকবো। ওনাকে ভীষণ ভাবে সাহায্য করেছেন, নানাভাবে সাহায্য করছে। এবং জানা গেল জায়গাটা কি দক্ষিণেশ্বর, মানে এখনকার দক্ষিণেশ্বর। তখন তো মন্দির বা কিছু ছিল না। এবং এই ঘটনা 1500 টাইমটা বললাম, তারও আগের ঘটনা কিন্তু। আচ্ছা। তার আগে থেকে নিয়ে এসছে এটা। ওই সাধুকেও খুব আগের একটা লাইফের থেকে, আগের লাইফ থেকে নিয়ে এসছে, সেই লাইফটা পরে দেখা হচ্ছে জানার পরে যে এই এই গুণটা কোথা থেকে নিয়ে এসে, তখন এই লাইফে নিয়ে গেছে। এবং তখন ও খুব সেবা করেছিল সাধু, বোধহয় মাস 1.5-2 ছিলেন, গ্রামের লোক একটু একটু আসতেন ওনার কাছে, বর নিয়ে যেতেন, তারপরে আশীর্বাদ নিয়ে যেতেন। তারপরে মাস 1.5 পরে সাধু বাবা বললেন আমি এবারে যাব। তখন ও বলল যে আমি যাব। বলল না বাবা, তুই বাবা মার সন্তান, এখানে থাক, তবে তোকে আমি একটা বর দিয়ে যাচ্ছি। তখন বলল আপনি যা দেবেন। বলল কি বর চাস? ও তখন বলেছিল আপনি যা দেবেন সেটাই আমি গ্রহণ করব বাবা। তখন ওকে ওই বর দিয়েছিল, তুই না মানুষের মন বুঝতে পারবি, করতে পারবি, যেটাকে আমরা বলি মাইন্ড রিডিং। খুব আশীর্বাদ করে চলে গেছিলেন। এবং ওই যে সাধু বাবা এই জন্মে ছেলেটির বাবা হয়ে এসেছেন, এই বর্তমান জন্মের। তারপরে উনি চলে গেলেন, ও তারপরে ওই সংসার জীবনে ঢুকে পড়লো। আমাদের যতটুকু দরকার বা ক্লায়েন্টের যতটুকু দরকার, স্পিরিট গাইড বা ডিভাইন কিন্তু ততটুকুই তোমার সামনে খুলবেন, তার আগে পিছে নয়। আমরা বললেও হবে না। তারপরে চলে গেলেন। তখন বোঝা গেল যে ওই যে জন্য জগন্নাথ ছিল, মানে ওই যে বাবা মা দিয়ে গেল সাধু বাবার কাছে যে মাইন্ড রিডিং করতে পারে, এই জন্মটা থেকে ও সেটা ওই সাধুর বরদানে পেয়েছিল। আর ওই সাধু বাবার নাম ছিল ভৈরব মহারাজ। ওই ভৈরব মহারাজের আশীর্বাদে ওইটা পেয়ে গেছিল। তারপরে বোঝা গেল কি হলো, এবং জায়গাটা কি, যখন এই যে প্রথম ঘটনা বললাম যেখানে বাবা মা দিয়ে গেল 12-13 বছরের ছেলে জগন্নাথকে, যে শিবজির সাধনা করে ও যে ওই বরদান পেলেন, ঠিক আছে, ভবিষ্যৎ দেখা, সেটা হলো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে সেই জন্ম ছিল, ওই জন্য বাবা শেপার্ড ছিলেন ওইখানকার। তারপরে ও ওই হয়ে গেল, গুরু তো মারা গেছিলেন এবং গুরুর ইয়েটা ওকেই দিয়ে গেছিলেন জায়গাটা। ওখানে 90 বছর পর্যন্ত বেঁচে ছিলেন।
গ্রামের মানুষ এবং আশেপাশে যারা আসতেন তাদের ওইভাবেও সাহায্য করত। এবং পরে একটি প্রশ্ন আমাকে করেছিল ছেলেটি, ম্যাম দেখুন তো আমি কি কোনো জন্মে কোনো রকম পাপ বা ভুল করেছি? তখন সারোগেটকে নিয়ে যাওয়া হলো, তখন দেখলো ওই যে জন্মে ও ভবিষ্যৎ দেখতে পারত, সেই জন্মে এক মা এসেছিল তার ছোট ছেলে নিয়ে। আচ্ছা। বলেছিল আমার ছেলের ভবিষ্যৎটা একটু বাবাজি বলে দিন। তখন ও ভবিষ্যৎ দেখে বলেছিল ছেলেকে ছাড়বি না, একা ছাড়লে পরে ওকে কোনো জঙ্গলি জানোয়ার ওকে মেরে দেবে। এই শুনে বিধবা মা ভয়ে ছেলেকে কি করলো, ঘরে আটকে দিল। ছেলে বিভিন্ন ভাবে চাইলো বেরোতে, বাচ্চা ছেলে, তখন ছেলেটার ওই রকম বয়স 8-10 বছর বয়স। বাচ্চা ছেলে কতক্ষণ ঘরে থাকে, গ্রামের ছেলে, বেরোনোর জন্য 2-3 দিন মার দরজা খুলে খেতে দিত, খেত না, আমায় বেরোতে দাও। তখনকার তো কুটির মতো, সে অনেক ধাক্কা ধাক্কি করে, বোধহয় দরমা বা এরকম কিছুর ঘর ছিল, সেটা ভেঙে ও বেরিয়ে গেছিল। আচ্ছা। ছেলেটি ঠিক আছে, বেরিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে পাহাড়িয়া, ওটাও ছিল পাহাড়িয়া তো হিমাচল প্রদেশে, বুনো মোষ ওর সামনে পড়ে, আর ওই মোষ ওকে মেরে দেয়। তারপরে আবার মা এসেছিল, এসে বলেছিল বাবা আপনি যদি ওই কথাটা আমাকে না জানাতেন। আপনার সঙ্গে কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে, আর সেটা কি আপনি চান যে টিআরসি পডকাস্টের দ্বারা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাক? যদি আপনার সঙ্গে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা ঘটছে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের ভয়েস করে আপনার ঘটনা পাঠান। আমরা আপনার ঘটনা শুনে আপনাদেরকে ডেকে নেব আমাদের টিআরসি পডকাস্ট চ্যানেলে, আর ফিচার হয়ে যান একটা হরর পডকাস্ট, আর সেইখানে আপনি আপনার ঘটনা আমাদের দর্শককে শেয়ার করতে পারবেন। তাহলে আমার ছেলে যেমন ছিল তেমনই থাকতো, আমি এমনি চোখে চোখে রাখতাম। তখন বললো আমি তো বলিনি আটকে রাখো, বলেছিলাম তুমি সাবধানে রাখবে, একা যেন না কোথাও যায়। কিন্তু মায়ের প্রাণ, আমার সন্তান হলে আমি হয়তো সেটাই করতাম, যে ঘরে আটকানো থাকলে সেটাই ভালো হবে। কিন্তু ছেলে তখনকার ওই বেড়া বা কাঠের বাড়ি, হিমাচল প্রদেশ মানে কাঠ ফাট দিয়ে করা, ভেঙে বেরিয়ে গেছিল। ওইটা অজান্তে, জেনে না, অজান্তে এই পাপটা ওর হয়ে গেছিল। আচ্ছা। তো এটা জেনে গেল কেন ওইটা, আর কেন ভবিষ্যৎ ওর দর্শন হইতো। কিন্তু তার মাঝখানে ওর 2টো জন্ম হয়েছিল, সেগুলো সাংসারিক জীবনে একটু ঘষতে ঘষতে ক্ষয়গুলো এবারে জিজ্ঞেস করলো। ও আর ওই জন্মে যে মা ছিল, জগন্নাথের যে মা হয়েছিল, তিনি এই জন্মে ওর স্ত্রী হয়ে এসেছেন। আচ্ছা। বললো মা স্ত্রী হয়? আমি বলি হ্যাঁ, সোল লেভেলে কারোর কোনো সম্পর্ক থাকে না, সোল লেভেলে সব সোল, কে কি হয়ে আসবে পরের জন্মে সেটা কিন্তু নেই। বললো হ্যাঁ এটা কিন্তু ঠিক ম্যাম, আমার ওয়াইফ না ভীষণ মাদারলি, একদম চোখে চোখে রাখে, আমি বাইরে গেলে বারবার ফোন করা, বা আমি থাকলে একদম বাচ্চাগুলোর সঙ্গে যেমন করে ওই রকম ভাবে আমাকে করে। আমি ওই যে মাদারলি এটা ওরা রয়ে গেছে, মা ছিলে, তার উপর উনি আশ্রমে দিয়ে গেছিলেন সাধু বাবার কাছে, দীর্ঘদিন তো তোমাকে রাখতে পারেননি, যার জন্য স্ত্রী হয়ে এসে এখন ওই রোলটাও প্লে করছে। আর ওর আরো 2টো প্রশ্ন ছিল, ওর মেয়ে 2টো কি ছিল পূর্বজন্মে। সারোগেটকে নিয়ে যাওয়া হলো, দেখা গেল সেই জন্মে উনি পুরুলিয়ায় জন্মেছিলেন। আচ্ছা। এবং অনেক জায়গা জমি ছিল, প্লাস রূপোর ব্যবসা ছিল, আচ্ছা, ভালো পয়সা। ওই মেয়ে 2টো সেই জন্মে ওর মেয়ের ঘরের নাতনি ছিল। আচ্ছা। এবং মেয়ে জামাই বেশিরভাগই ওনার কাছে থাকতো, যেহেতু অনেক পয়সা, সবকিছু আদর করে কাছে রাখতেন, এই না ঘর জামাই, বাট বেশিরভাগটা উনি রাখতেন। আর নাতনি 2টোকে উনিই বড় করেছিলেন মেনলি, তাদের দেখাশোনা, খাওয়া দাওয়া, পড়াশোনা, ওই সময় যতটুকু পড়াশোনা হতো। হয়তো কোনোভাবে ওনার সেই আপত্ত স্নেহটা জেগে গেছিল নাতনির প্রতি, এই জন্মে মেয়ে হয়ে এসেছে। তারপরে প্রশ্ন করলো আমার ভাইটা, যমজ ভাই আমার কে ছিল? তখন আবার নিয়ে যাওয়া হলো, তখন দেখলো আর একটা জন্ম। সেই জন্মে দেখলো যে মুদির দোকান ছিল ওনার, সে মুদির দোকানে একটি ছেলে ছিল, মানে ওই ছেলেটি খুব ছোটবেলায় চলে আসে,
ওই ওকে বড় করে, বাবা মা ছিল না, গ্রামের লোক দিয়ে গেছিল ওর কাছে, আচ্ছা। এবং ওকে বড় করে, সব শেখায় সন্তানের মতো। হুম। ওরও সন্তান ছিল কিন্তু নিজের সন্তানের মতো বড় করে। ওনার যে সন্তান ছেলেরা ছিল, মেয়েদের বিয়ে দিয়ে দেয়, ছেলেরা অন্যান্য ব্যবসায় যুক্ত হয়, এবং এই ব্যবসায় ওনার এই মুদির দোকানের ব্যবসায় কেউ যুক্ত হতে চায়নি, তখন এই ছেলেটিকেই উনি সন্তান স্নেহী বড় করেছিলেন, সবকিছু শিখিয়েছিলেন, এবং ওকে সমস্ত কিছু দিয়ে যায়। আচ্ছা। আর শেষ জীবনে যেহেতু নিজের ছেলেরা এদিক ওদিক দূরে থাকতো বলে, এই ছেলেই বাবার মতো করে দেখেছিল। মৃত্যুর পরে সেই সব কাজ পারলৌকিক ক্রিয়া ওই যে ছেলেটি সেই করেছিল। এই জন্মে ভাই হয়ে এসেছে, যমজ ভাই। আচ্ছা। ওই যে মুদির দোকানে একসঙ্গে হাতে ধরে বড় করেছিলেন, তার সংসার করে দিয়েছিলেন, সবকিছু দিয়ে গেছিলেন, এই জন্মে ভাই হয়ে এসেছে, এবং এই ভাইকেও প্রচন্ড ভালোবাসে ভাই। এই হলো ওর জীবনে ঘটনা। এবং তারপরে সারোগেটকে বললাম, আপনি জিজ্ঞেস করুন, বিধান নিন, স্পিরিট গাইড কার ডিভাইন কাছে রিকোয়েস্ট করুন, ওনার এই জন্মে যে ওই যে ভবিষ্যৎ দেখতে পান, এটা ওনার কাছে ভীষণ বার্ডেন হয়ে গেছে, বোঝা হয়ে যাচ্ছে। কারণ উনি সম্পূর্ণ সংসারী জীবন হয়ে গেছে ওনার, আর দুটো সংসার জীবন কাটিয়ে কিছু কিছু জিনিস ক্ষয় হতে হতে আজকে কিছুটা নিয়ে এসেছেন। এখান থেকে উনি মুক্তি পাবেন কি করে, উনি মুক্তি চান। তখন স্পিরিট গাইড দেখিয়ে দিলেন, বিধান দিলেন, শিবজি, শিবলিঙ্গতে শনি আর রবিবার করে ওনাকে সূর্য উদয় হওয়ার পরে সূর্য অস্ত যাওয়ার মধ্যে দুটো সময়ের মধ্যে দুধ বা সাদা ফুল লিঙ্গের মাথায় দিতে হবে। আচ্ছা। এবং দিয়ে ওনার কাছে যেন উনি মনের ইচ্ছাটা বলেন যে তুমি আমাকে যে বর দিয়েছিলে সেটার কিছুটা আমি এই জন্মে বহন করে এনেছি, কিন্তু আমি তো এই জন্মে সংসারী মানুষ, আমার পক্ষে এটা বোঝা হয়ে যাচ্ছে, তুমি এটা ধীরে ধীরে তুমি নিয়ে নাও তোমার কাছে। এটা তখন প্রশ্ন করা হলো কতদিন করতে হবে, বলে দিল 1 বছর করতে হবে ওনাকে নিষ্ঠা ভাবে, মানে আলাদা আর কোনো নিয়ম কানুন বলেন, ব্যাস কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু না, ওইটুকু করে মনের ইচ্ছাটা জানাবে। এই, আর এটা রিসেন্ট ঘটনা, ওর যেগুলি প্রশ্ন ছিল সেগুলো সবই উত্তর পেয়ে গেল। এইবারে এইটা থেকেও বেরিয়েছে কিনা সেটা কিছুদিন পরে, অন্তত মাস 3-4, যেহেতু উনি বলে দিয়েছেন স্পিরিট গাইড 1 বছর করতে হবে, মাস 3-4 পরে কিছুটা বোঝা যাবে, ফিডব্যাক নিয়ে ও জানিয়ে দেবে আমাকে বলেছে। এটা একটা মানে অনেক কেস আছে আসে আমাদের কাছে, কিন্তু এটা একেবারে অন্য ধরনের কেসটা, যার জন্য ভীষণ ইন্টারেস্টিং। নিশ্চয়ই, কারণ আমি যে জিনিসটা এটা যেন যে ফিউচার দেখতে পারে, বাট নেগেটিভলি দেখতে পারে, নেগেটিভ, কেউ চলে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, সেই ঘটনা, ক্ষতি হবে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে, কেউ ব্যবসায় লস করবে, ও আগে থেকে জেনে যাচ্ছে। আর একটা কথা বলছেন যে মন পড়তে পারে, এই জন্মেও সে মন পড়তে পারতো না, এই জন্মেও আবার এটা জানতে বুঝতে পারে না, কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারে। যেমন আমার সঙ্গে যখন 3rd দিন ওর সঙ্গে কথা হলো, ও বলে দিচ্ছে, আশ্চর্য ব্যাপার, আমি কি ধরনের মানুষ, আমি কি ভালোবাসি, আমার প্রকৃতিটা ও বলে দিল। এবং ও বলছে আমাকে বলার জন্য আত্মশক্তির মতো করে বলে যাচ্ছে। এবার আমি একটা কোয়েশ্চেন করছি আপনাকে, ঘটনাটা তো মানে একটু সত্যি একটু অন্যরকম ঘটনা, মানে এরকম ঘটনা আমরা শুনিনি, মানে কত জন্ম এক একটা সোল এই জন্মে এসে একত্রিত হয়ে একটা পুরো ফ্যামিলি তৈরি হলো, কেউ জ্যাঠা হয়েছে, কেউ বাবা হয়েছে, কেউ স্ত্রী হয়েছে, কেউ ভাই হয়েছে, কেউ মেয়ে হয়েছে, যারা নাতনি ছিল মেয়ে হয়েছে। তো এই জন্মে রয়েছে, এই যে প্রত্যেকটা আবার জন্মগ্রহণ করে একটা ফ্যামিলি হলো, এটা কি কোনো কার্স না কোনো কানেকশন? আচ্ছা। এবং সোল লেভেলে আমরা জন্ম নেওয়ার আগেই আমাদের সোল গ্রুপ থাকে, কিন্তু সোল লেভেলে সোল গ্রুপ থাকে, সেখানেই আমরা ঠিক করে নিই কে কার কি হবে। এবং প্রতিটা জন্মে আমরা কিন্তু শিক্ষা নিতে আসি, কিছু না কিছু শিক্ষা নিতে আসি, কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করতে আসি। আর একটা জিনিস বলা হয় আমাদের এই থেরাপিতে এবং এই স্পিরিচুয়াল এই জার্নিতে বলা হয়, যে তোমার এই জন্মে যত বড় শত্রু হয়েছে জানবে সে তত বেশি শিক্ষা দিতে এসেছে, এবং সোল লেভেলে সে তোমার সব থেকে বেশি কাছের। আচ্ছা। এবং ঠিক করে আসা হয়,
যে তুমি আমার এই হবে, তোমার কাছে আমি এই জ্ঞানটা নেব, তুমি আমার এই হবে, যেটা আমি আগের বার পাইনি সেইটা আমি পূরণ করে নেব, সেটা আমরা ঠিক করে আবার একটা জন্ম আমরা নেই। এবং সোল লেভেলে সোল গ্রুপ যে আছে আমাদের হুম হায়ার, হুম ঠিক আছে, 4D 5D ডাইমেনশনে, 6D ডাইমেনশনে, সেখানে আমরা ঠিক করে আমরা জন্ম নিই। এবং জন্মানোর সাথে সাথে হুম আমি যে ফার্স্ট ব্রিথটা নিচ্ছি, হুম ম্যাগনেটিক্যালি ইথারে কিন্তু সেই সোলগুলোর সঙ্গে আমার কানেকশন হয়ে গেল। আচ্ছা আর এই যে তোমার সঙ্গে আমার যে দেখা হলো, হুম আমার ফিজিক্যাল বডি, তোমার ফিজিক্যাল বডি কেউ কাউকে চেনে না, হুম হুম আমার আত্মা তোমাকে চেনে, আমার কর্মা আমাকে তোমাকে চেনে, আমার কর্মা আমাকে খুঁজে বার করবে, কর্মা কিন্তু কর্মাকে খুঁজে সেই জায়গায় পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে, কারুর কাছে আমি 1000 টাকা উধারি পেতাম, হুম সে আমায় মেটায়নি, ঠিক আছে, এই জন্মে তার কর্মা কিন্তু হয় আমার কাছে তাকে টেনে আনবে, তা না হলে আমার কর্মাটা ওই যে আগের জন্মে আমি দিয়েছিলাম তার কাছে টেনে নিয়ে যাবে, কর্মা কর্মাকে ঠিক চিনে পৌঁছে যাবে। তো মানে এটা তো একটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে। একদম, যতক্ষণ না আমরা এই বিষয়ে কনসাস হচ্ছি, ফরগিভ করছি, হুম ফরগিভনেস, যেমন সোল লেভেলে আমাদের ফরগিভনেস করানো হয়, সোল টু সোল পট কাটিং হয় এই জন্য। আর ক্ষমার থেকে বড় কিছু, যেমন জেসাস ক্রাইস্টও হুম হুম কি যারা ক্রুশে দিচ্ছে তাদের জন্যই বলেছিলেন কি, ফাদার ফরগিভ দেম হুম 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 ফর দে নো নট হোয়াট দে আর ডুইং। তো এইটা একটা অসাধারণ জিনিস শুনলাম। হ্যাঁ, এই যে ইনফাইনাইট লুপ যেটা আপনি বললেন যে এটা চলতেই থাকছে, ফরগিভ করতে থাকতে হচ্ছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সোলের একটা কানেকশন থাকে বলে আমাদের এই প্রেজেন্ট জন্মে আমাদের তাদের সঙ্গে কোথাও না কোথাও দেখা হয়। কর্মা কাট কর, যখন আমার মধ্যে কনসাসনেস আসছে, আমি ফরগিভ করে দিচ্ছি, তখন কিন্তু বন্ধনটা কেটে যায়। আর এই যে লুপটা, এটা খুব ইন্টারেস্টিং, মানে জন হার্টস মেরি, মেরি হার্টস জন, হুম আবার জন লাভস মেরি, মেরি লাভস জন। হুম পজিটিভ লুপ থাকলে পজিটিভ ইয়েটা হবে, রিটার্নটা, নেগেটিভ লুপ থাকলে নেগেটিভ রিটার্নটা হবে। ওই জন্যই আমরা সবসময় বলি ক্ষমার কথা, ফরগিভ ফরগিভ, উনিও বলে গেছিলেন হুম হুম 2500 বছর আগে ক্রুশের উপর থেকে, ফরগিভ। এখন সমস্ত রকম এই তোমার স্পিরিচুয়াল যে হিলিং, এখানে প্রত্যেকেই কিন্তু ফরগিভনেসের কথাটা বলেন। ক্ষমা যদি অন্তর থেকে তুমি করে দিতে পারো, তাহলে কিন্তু সেখানে কাট হয়ে যাচ্ছে, কাট কাটিং করার পর সেখানে কি হচ্ছে, এরপরে যখন তোমার সঙ্গে আবার সম্পর্কটা হবে, তখন মধুর সম্পর্ক হবে, সুন্দর হবে, নতুন করে। হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে, বাট ওই জায়গাটা, ওই নেগেটিভ বিষয়টা কেটে গেল। আবার অনেকে বলেই দেয়, ম্যাম আমি কট কাটিং করবো না, কোন কোন যখন রিলেশনের ক্ষেত্রে আসে বা ভালো কিছু হয়, তখন বলে দেয় কট কাটিং করবো না, ঠিক আছে। এবার আমাকে একটা জিনিস আপনি বলছিলেন সারোগেট, একজন সারোগেট বা একজন মিডিয়াম, এই সারোগেট বা মিডিয়ামকে তার ফ্যামিলি থেকেই হতে হবে? সব থেকে ভালো হয় ফ্যামিলির কেউ হলে, কেননা সে নিজে দেখতে পাচ্ছে। ঠিক, আমরা প্রেফার করি পরিবারে কেউ, এবার পরিবারে সেও যদি ভিজুয়াল না হয়, তখন খুব ক্লোজ ফ্রেন্ড, আচ্ছা, যাকে তুমি সবকিছু শেয়ার করতে পারো বিশ্বাস করে। এবার তাও যদি না পাওয়া যায়, বা কারোর আছে যে না আমাদের সেরকম নেই, তখন আমরা, মানে আমরা যারা থেরাপিস্ট বলো, কনসালটেন্ট বলো, আমরা তখন আমাদের যে সারোগেট বা মিডিয়াম, তাদের আমরা দেই। তাদের ডিফিকাল্টি হয় না? কারণ আমি বলছি, কারণ সে তো সেই পার্সোনালি সেই ব্যক্তিকে তো চেনেই না। এবার সেই ক্ষেত্রে যখন সে বসছে, সে কি করে বুঝছে সে দেখছে? আচ্ছা, ছবি, যে ক্লায়েন্ট তার ছবি, এবং তার সঙ্গে যে যে বিষয়গুলো, মানে যার যার রিলেশন, সেই ছবিগুলো লাগে, আচ্ছা, দেখে নিল। আর একান্তই সব ছবি না পাওয়া গেলে কোনো অসুবিধা নেই, ভীষণে এসে যায়। এবং সারোগেটের অসুবিধা হয় না, তবে এটা খুব স্টেনাস জব, কেন সারোগেটকে তৈরি করে নেওয়া হয় ধীরে ধীরে, প্র্যাকটিস করাতে করাতে। আবার এবং সারোগেট তো অবশ্যই ভিজুয়াল, এবং আমার যে সারোগেট আছেন 3 জন, তারা সুপার ভিজুয়াল হয়। আর সারোগেশন যখন হয়, তখন খুব ফাস্ট কাজটা হয়, কেননা একজন ক্লায়েন্টকে যখন আমরা ট্রান্সে নিয়ে যাই, সেটাতে যে পদ্ধতি এবং তাতে যতটা সময় লাগে, সারোগেটকে যখন নিয়ে যাওয়া হয় সে পদ্ধতি আলাদা, এবং তার সময়টা অনেক কম। ওই সারোগেটদের দেখার কি সাকসেসটা থাকে? 100%। আর দেখতে না পেলে, স্পিরিট গাইড যদি না দেখান, সারোগেট বলে দেবে
কিছু দেখাচ্ছেন না। আচ্ছা আচ্ছা কিন্তু যেটা দেখে সেটা একদম, এই রিসেন্ট একটা সারোগেশন হয়েছে, ছোট্ট ঘটনা বলি। মেয়েটার 3 মাস ঘর করেছিল, তারপরে ডিভোর্স হয়ে যায়, এখানকার না, আচ্ছা ঠিক আছে, তো মানে আমাদের ভারতবর্ষেরই। হুম হুম 3 মাস ঘর করেছিল, তারপরে কিছু কারণে ডিভোর্স হয়নি, মানে মায়ের কাছে চলে আসে, একটু টর্চার করেছিল, তারপরে মায়ের কাছে, তারপরে আবার যখন ওরা বলে, ওর শ্বশুর শাশুড়ি আসে, বলে আমরা নিয়ে যাব, তারপর আবার নেয়নি। 2 বছর কেটে গেছে, এবং মেয়েটি হাইলি কোয়ালিফাইড, হাইলি, হুম খুব ভালো চাকরি করে, প্রচুর ইনকাম করে, এবং যতদিন ছেলেটার সঙ্গে ছিল ওই সব খরচ করতো। আচ্ছা ছেলেটি ইঞ্জিনিয়ার, হুম হুম বাট আহামরি কিছু চাকরি করে না, এই করতো, কিন্তু কিছুতেই আসছে না, কথা হয় মাঝে মাঝে, এখন শুধু টেক্সট করে, এবং মাঝখানে বলেছে যে আমি এখন আধ্যাত্মিকতার মধ্যে যাব, আমি আর এই সংসারে থাকবো না। এদিকে মেয়েটি পাগল, ভীষণ ভালোবাসে, এবং মেয়েটি খুব ভালো, অপূর্ব সুন্দরী, কিন্তু তারপরে সারোগেটটা হলো, এবং বারবার বাধা আসছিল আচ্ছা ওর ইয়েতে, ওর সারোগেশনটা করানো হলো, ও ভিজুয়াল নাই, কাইনেস্থেটিক। ফাইনালি যেটা দেখা গেল, ওর পূর্বজন্ম দেখা গেল, কেন এই জন্মে এই ঘটনাগুলো ঘটছে, এরা কি হয়েছে সব দেখা গেল, সেটা আমি যাচ্ছি না। ফাইনালি যখন জিজ্ঞেস করা হলো যে এদের দেখো ভবিষ্যতে একসঙ্গে থাকবে কিনা, সারোগেট বললো না, উনি আলাদা, এ আলাদা। আচ্ছা তারপরে বলা হলো ছেলেটিকে বিয়ে করবে, ও তো বলছে সাধনায় যাবে, বলছে না না, ও তো বিয়ে করে সংসার করছে। তারপরে জিজ্ঞেস করা হলো মেয়েটি কি করবে, ওর নাম নিয়ে, মেয়েটির নাম নিয়ে আমি বললাম, বলছে ও তো বিয়ে করে ও সংসার করছে। তা জিজ্ঞেস করা হলো যে স্পিরিট গাইডকে জিজ্ঞেস করো, এদের দুজনকে কি সেকেন্ড ম্যারেজ ছাড়া এদের মেলানো যায়, সম্ভব? স্পিরিট গাইড না বলে দিন, যেখানে হয় না সেখানে এগোয় না, যেটা ভালো হবে সেটা তার রাখবে। বলার পর তো মেয়েটি খুব আপসেট। তারপরে আমাকে আবার বললো ম্যাম প্লিজ একটু কিছু করুন। আমি বললাম মা যতটা হওয়ার ততটা হয়ে গেছে, আমার যতটুকু করার, আমরা তো করি না কিছু, আমরা গাইড করি, আমরা দেখাই না, কিছুই করি না, সবটা করেন স্পিরিট গাইড এবং ডিভাইন। আচ্ছা তো বলতে আবার লিখলো, আমার ঘুম হচ্ছে না 2 দিন, তারপরের দিন আবার লিখলো ম্যাম জানেন তো আমি খুব মানসিক ইয়ের মধ্যে আছি, এর আগে আমি অ্যাস্ট্রোলজার দেখিয়েছি, অ্যাস্ট্রোলজারও বলেছে আমার সেকেন্ড ম্যারেজ, আমার গায়ে কাটা দিচ্ছে, ও কিন্তু এতদিন ধরে আমার এই কথাটা বলেনি, ও অ্যাস্ট্রোলজার দেখিয়েছে, ওকে অ্যাস্ট্রোলজার সেকেন্ড ম্যারেজ বলেছে। আচ্ছা সেই দিন ফিউচার রিগ্রেশনে, পাস্ট লাইফের সঙ্গে ফিউচার রিগ্রেশনে দেখা গেল, সারোগেট বলল ওর সেকেন্ড ম্যারেজ, ওর হাজবেন্ডের ওর সেকেন্ড ম্যারেজ। আচ্ছা বুঝতে পারছে তাহলে এটা কতটা অথেন্টিক, আমিও জানতাম না, বলেনি, কিন্তু মেয়েটি এই 2 দিন আগে আমাকে জানিয়েছে যে অ্যাস্ট্রোলজারও দেখিয়েছিলাম, তিনিও আমায় বলেছিলেন আমার সেকেন্ড ম্যারেজ, ম্যাম আমি ওর সঙ্গে সংসার করে দিন, আমার স্বামীকে এনে দিন। আচ্ছা আমি তারপরে কনসোলেট করে ওকে ইয়ে করলাম, মা যেটা তোমার জন্য ভালো সেটাই ঈশ্বর করে রেখেছেন, আমাদের যেটা সেইটা করিয়ে দিয়েছি, এর আগে আর কিছু সম্ভব নয়, কিন্তু যদি করতে চাও সেটা তান্ত্রিক ক্রিয়া, কিন্তু সেটাও না, তাহলে আরেকজনের সংসার ভেঙে তোমার সংসার তৈরি করে দিতে হবে, এই পথে যেও না। মানে সারোগেশনের যে প্রতিটা অথেন্টিক, এক একখানা বললে না তোমার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও শেষ হবে না, সারোগেশন কতটা অথেন্টিক। তবে হ্যাঁ ওই যে বললাম, যদি মনে করেন স্পিরিট গাইড দেখাবেন না, এটা জানাবেন না, সেটা তখন করবে না। আচ্ছা মারাত্মক মারাত্মক, মানে এই যে ওয়ার্ল্ডটা যেটা খুবই মানে আননোন ওয়ার্ল্ড একদম, মানে যত তুমি ঢুকবে তত ঢুকবে, মানে আমাদের প্রতিদিন মনে হয় আরো শিখছি, যত পড়ছি বা গুরুর সঙ্গে গুরুজিদের সঙ্গে বসছি যতবার, তারা আমাদের নিয়ে বসেন, তো তারা যতটুকু ডেভেলপ করেন আমাদের নিয়ে বসেন, আবার যতটা জানছি মনে হচ্ছে আরো কত জানার আছে, কিছুই জানতে পারছি না। আর এক একটা কেস যখন স্টাডি করি, একটা যখন আমরা পিএলআর সেশন করি বা সারোগেশন করাই, মানে এক একটা তাদের সঙ্গে আমাদের এক ধাপ মনে হয় আমরা এগিয়ে গেলাম, আরো কিছুটা অভিজ্ঞতা অর্জন করলাম, সেটা নিয়েও আমাদের জ্ঞান বাড়ছে, সেটা নিয়েও আমাদের রিসার্চের কাজ হয়। আচ্ছা আমাকে একটা কথা বলুন, যখন কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, কোনো একটা কেস নিয়ে আসলো যে আমার প্রবলেমটা হচ্ছে,
তো আপনারা কি করে সেই প্রসেসটা একটু বলবেন, যে কি করে তাকে সেই পিএলআর লাগবে কি লাগবে না, যে পুরো যে প্রসেসটা থাকে আপনার প্রসেসটা একটু বলুন। সবার আগে তার সঙ্গে কথা বলে হুম তিনি বলছেন কি, তারপর আরেকটা জিনিস বোঝা হয়, ইচ্ছে করে আমরা সময় ইয়ে করি তার ইন্টারেস্ট কতটা। সত্যি করে যদি তোমার ভেতর ইগার থাকে, তুমি কিন্তু বারবার 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 তুমি নক করবে। আচ্ছা তারপরে তার কাছে কাস্টাডি মানে তার কাছে শুনি, তারপরে ভয়েস মেসেজ পাঠাতে বলি, তার মধ্যে দিয়ে তার সমস্ত কেস স্টাডি করি আলাদা করে, এবং তারপরে আমাদের কয়েকটা টেকনিক আছে, আচ্ছা সেই টেকনিকগুলোর মধ্যে দিয়ে যাই। হুম ফাইনাল টেকনিকে বোঝা যায় প্রথম কথা তার সে ভিজুয়াল হুম না কাইনেস্থেটিক, সেই অনুযায়ী আগে বাড়ি। আর কার জন্য পিএলআর হবে না হবে, ওই পরপর কথা বলতে বলতে ইয়ে করতে করতে কেস স্টাডি করতে করতে বোঝা যায় যে এখানে পিএলআর এর দরকার নেই। হুম এরকম ঘটনা বেশ আমার আছে। যেমন একটা ঘটনা, দুটো বলবো। একটি মেয়ে বলল আমার হাজবেন্ড না আসে, কিন্তু সপ্তাহে শহরে থাকে, গ্রামে যখন আসেন তখন সে কি করে, ঘরে বেশিক্ষণ থাকে না। হুম আসলো, সকাল হলো, একটু টিফিন করে সে চলে গেল, দুপুরবেলা হলো খেলো দিলো, একটু শুলো, আবার চলে গেল, রাত্রে এলো, এরম করে দুদিন কেটে যায়। আমার সঙ্গে যতটুকু ততটুকু ঘরের সঙ্গে চলে যায়। আমি চাই হাজবেন্ড সবসময় আমার সঙ্গে থাক, এটা নিয়ে আমার ঘরে খুব অশান্তি। ম্যাম পাস লাইফ করবো। আমি 2-3 দিন ভালো করে বারবার শুনলাম, ফাইনালি ওকে বললাম শোনো মা, তোমার পাস লাইফের দরকার নেই, কেন পাস লাইফ খরচ করবে? হুম না আমার সঙ্গে আমার হাজবেন্ডের অশান্তি, আমার কাছে থাকে না। হলে তোমার একটা কথা বলি, তোমার হাজবেন্ড এই গ্রামে বড় হয়েছে, জন্মেছে, বড় হয়েছে, তার পড়াশোনা এখানে, বন্ধু বান্ধব এখানে, সব এখানে। তোমার কোনো কিছু কি কম করছে সে? তোমার খাওয়া থাকা তোমার জন্য স্ত্রী হিসেবে যতটুকু তার কাছে প্রাপ্য, তাতে কি কম আছে? কিন্তু তখন বলছে না ম্যাম, সেদিকে কোনো কম নেই, কিন্তু আমি চাই বাড়ি এসে আমার সঙ্গে সবসময় থাকো। আরে মা, যাদের সঙ্গে বড় হয়েছে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয়, শিক্ষক শিক্ষিকা, তাদের প্রতিও তো তার একটা কর্তব্য আছে। সে কিন্তু খুব, ও ভালো মানুষ তোমার হাজবেন্ড, ও কিন্তু ছুটির দিনে এসে তাদের কাছে যায়, তার জীবনের সেই ঘটনাগুলো যাদের কাছে বড় হয়েছে সেইগুলো শিক্ষক শিক্ষক তাদের সঙ্গে মিলতে যায়, বন্ধু বান্ধব, সেটা তার জীবনের একটা পার্ট। ওটা যদি তুমি কেড়ে নিতে চাও, সেটা তোমার স্বার্থপরতা, সেটা তো হবেই না, আরো বেশি সমস্যা হবে তোমার জীবনে। তার দিকে তারটুকু থাক, তোমার কাছে তোমারটুকু থাক, তোমার তো অভাব হচ্ছে না কিছু। বলছে না সেটা তো হচ্ছে না। তাহলে চিন্তা করে আমায় বলবে। 3 দিন পরে বলছে ফোন করে, ম্যাম আপনি ঠিক বলেছেন, আপনি যেটা বলেছেন সেটাই ঠিক, আমি স্বার্থপর হয়ে গিয়ে এই সমস্ত চিন্তা করতাম, আমি বিষয়টা মেনে নিয়েছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। এবং তারও 3 মাস পরে ফোন করে বললো, ম্যাম আমি খুব ভালো আছি, কোনো অসুবিধা নেই। বললো বলেই পাস লাইফ করে দেবো না। আর আরেকটি মানে আরো আছে, কিন্তু একটি বলি, একটি মেয়ে একটি ছেলের সঙ্গে সম্পর্ক, বাড়িতে বলতে পারছে না, মানে বাড়িতে দুজন জানে, বাবা মা জানে, কিন্তু জ্যাঠামশাই রাজি হচ্ছে না, মানে একটু কাস্ট এগুলো ব্যাপার। ম্যাম পাস লাইফ করে ইয়ে করবো, ছেলেটিও বিয়ে করতে চাইছে, তাহলে এখানে পাস লাইফ করে কিচ্ছু হবে না। কেন ম্যাম? আরে তোমার জ্যাঠামশাইকে রাজি করাও, ছেলেটি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে না, বা তোমাকে রিফিউজ করছে না, ছেলেটি তোমায় বিয়ে করতে চাইছে, তুমি তাকে বিয়ে করতে চাইছো। পাস লাইফে দেখবেটা কি? ছেলেটি যদি তোমার কাছ থেকে সরে যেত, পাস লাইফ করে দেখতে পারতে কোন লাইফে তুমি তার সঙ্গে এরকম কিছু করেছিলে কিনা, তখন জানা যেত, সেটা সোল লেভেলে আমরা হিলিং করে দিতাম। বাট এখানে তোমার সমস্যা তোমার নিজের, তোমার জ্যাঠামশাইকে তুমি রাজি করাও, আচ্ছা, তবেই তোমার সমস্যার সমাধান হবে। আমার মনে হয় যে আজকের এই প্রসেসটাতে হয়তো আমাদের অডিয়েন্স বা যারা আপনার কাছে আসবে, তো প্রসেসটা বুঝেই গেল যে কি করে আসবে, কারণ নিচে দেওয়া ফোন নাম্বার আপনাকে এমনি যোগাযোগ করে নেবে, আর পুরো প্রসেসটাও তারা কিছুটা হলো বুঝে গেল। কিছুটা মানে পাস্ট লাইফ বললেই যে আমি করব সেটা নয়, দেখতে হবে তার প্রয়োজন আছে কিনা, কেন শুধু শুধু একটা মানুষ। ঠিক ঠিক ঠিক, খুব ভালো লাগলো। এবার একটু মানে আরেকটা ঘটনায় যাওয়া যাক, পাস্ট লাইফে আর একটা ঘটনা, খুব ইন্টারেস্টিং ঘটনা, রিলেশনশিপের উপর। আচ্ছা এটাই বলে দিই, অনেকেই জিজ্ঞেস করে পাস্ট লাইফে কোন ক্ষেত্রটাকে
সব থেকে ভালো কাজ হয়, উপকার হয়, রিলেশনশিপে সব থেকে ভালো উপকার আচ্ছা। হয়। ঠিক আছে। ভদ্রমহিলা ডক্টর, ভদ্রমহিলা না, আমাদের অনেক ছোট, মা বলে আমায় সম্বোধন করে, উড়িষ্যায় থাকেন। আমায় ফোনে বললেন যেটা প্রথমে হাজবেন্ড ভীষণ এক্সপ্লয়েট করে, আচ্ছা। সাংঘাতিক ভাবে হাজবেন্ড এক্সপ্লয়েট করে, মানে ওর টাকা, হাজবেন্ড তো বিজনেস এই সমস্ত করে কিন্তু অত মন নেই, ওর টাকা পয়সা যায় করে নিয়ে নেয়, নিয়ে এদিক ওদিক উল্টো পাল্টা বিভিন্ন ভাবে খরচ করে। এছাড়া বাড়ি যেটা, সেটাকেও মর্টগেজে রেখে দিয়েছিল হাজবেন্ড। আচ্ছা। এখনো 35 লাখ লোন শোধ করছে মেয়েটি। এত ডেট, এত বড় ডেট, ভাবতে পারো, একা করে যাচ্ছে। এবং হাজবেন্ডের গুণ আছে, অন্য মেয়েদের সঙ্গে ইনভলভ হয়ে যায়। আচ্ছা। এটা একটা বড় বিষয়। এবং আরেকটা যেটা, বর্তমানে একজনের সঙ্গে একটা ফিক্সড সম্পর্ক, সে বিবাহিতা, আচ্ছা। কিন্তু সম্পর্ক ফিক্স, তার ওখানে যায় আসে, ফ্ল্যাটে সব। আর ভদ্রমহিলার দুটি ছেলে, একটি ছেলে বছর 17, সেও বাবার মতো উদ্ধত, মানে এও যেমন গালিগালাজ করে, খারাপ ব্যবহার করে, এইরকম টাকা পয়সা নষ্ট করে। বড় ছেলেটিও ঠিক তাই, পড়াশোনা ঠিক মতো করে না, মায়ের সঙ্গে মানে নারদ নারদ সম্পর্ক। আচ্ছা। আর ছোট ছেলেটি বছর 8 খুব ভালো, মাকে ভীষণ ভালোবাসে, মা যা বলে তাই খুব বাধ্য, মানে নর্থ পোল এন্ড সাউথ পোল। সমস্তটা আমি শুনে নিলাম এবং এর ভিজুয়াল। আচ্ছা। যখন করা হলো তখন দেখা গেল, প্রথমে একটা ঘটনা দেখলো, বাঙালি বউ, আচ্ছা। একটা গ্রামের সাধারণ একটা ভালো পরিবারের বউ, এবং পাড়ায় সবাই ওকে ভালোবাসে, প্রত্যেকের উপকার করে, ভালো সম্পর্ক, নাম সুজাতা। আচ্ছা। সেই জন্মে একটি ছেলে ওদের গ্রামে, ওই 22-23 বছরের, ওই রোমিও টাইপের একটা ছেলে। আচ্ছা। সেই ছেলেটা কি করে, এখনকার ভাষায় আমরা যেটা বলি ইপটিজিং, ওই সমস্ত গ্রামে করে বেড়ায়। আচ্ছা। মেয়েরা বউরা স্নান করতে গেলে ওই ঢিল মারবে গাছের আড়াল থেকে, দেখবে, এই ধরনের। তারপরে মেয়েদের টোনটিটকারি, এবং একটু ডান হাত বয়, মানে 6th and 7th হ্যাবিটও রয়েছে, এই সমস্ত। তো মেয়েরা এসে বলে যে কাকি এরকম করে আমাদের জ্বালায়, তো উনি বললেন দাঁড়া। ছেলেটাকে উনি একদিন ডাকলেন, বললো তুই যে এগুলো করিস, এগুলো তো ঠিক কাজ নয়, ভালো জীবন যাপন কর, একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর, সংসার কর, এগুলো ঠিক নয়। ও খুব গরম দিয়েছে, তোমার কি, আমি কি করবো? বলছে তোর কিছু না, তুই যেগুলি করছিস সেগুলি খারাপ, কোনোদিন লোকে ধরে তোকে এমন পেটানি দেবে, তখন দেখবি হাত পাও নাড়তে পারছিস না। গ্রামের মধ্যে বলে এখনো কিছু বলছে না, এরপরে বাড়াবাড়ি হলে কিন্তু ইয়ে করবো। তারপরেও চলে গেছে। তারপরে আবার একদিন ডেকে বলেছে, তখনও রেগে গেছে ছেলেটি, তোমার কি, এরপরে যদি তুমি আমার পেছনে লেগেছো না, তোমাকে আমি দেখে নেব, তোমাকে আমি দেখে নেব। তা সুজাতা বলেছে ঠিক আছে, আমিও দেখবো তুই কি করতে পারিস। চলে গেছে। তারপরে এই সিনটা থেকে বেরিয়ে আসা হয়েছে, ও বেরিয়ে এসে তারপর আর আগে যেতে পারেনি। আচ্ছা। তারপরে যখন ঘটনায় যা হচ্ছে, কেন ওখানে এই স্বামীকে পাওয়া গেল না, আবার তাকে নিয়ে যাওয়া হলো, তখন দেখছে একটা জাহাজ, মানে বন্দরে নোঙর করা। আচ্ছা। জাহাজের মধ্যে ও রয়েছে, গাউন পরা খুব সুন্দরী একটা মেয়ে। কোন জায়গা? অস্ট্রেলিয়া। আচ্ছা। মাথায় টুপি রয়েছে, সোনালি চুল। আমি বললাম তোমার আশেপাশে আর কে আছে? দেখে বলল উইলিয়াম। উইলিয়াম কে? উইলিয়ামের সাথে আমার বিয়ে হওয়ার কথা। আচ্ছা। বিয়ে হওয়ার কথা মানে তোমার কি সম্পর্ক? বলে হ্যাঁ। এবারে যেটা বলছে, ও খুব সুন্দরী ছিল। আচ্ছা। আচ্ছা। এখানেও প্রথমে দেখা যাচ্ছে খুব সুন্দরী, ডরথি ওর নাম।
এবারে বাড়িতে বাবা মা থাকে আর ওর এক বোন আছে, দুই বোনের মধ্যেও খুব সম্পর্ক ভালো। আর মেয়েটি সুন্দরী বলে মেয়েটাকে অনেক ছেলেই প্রপোজাল করে, ইয়ে করে, ও কোনোদিন, গ্রামের সাদাসিধে মেয়ে তো, ওসবের মধ্যে ও নেই। ও বলছে বাবা মা, যদি ওদের দেশে তো নিজেরা পছন্দ করে, কিন্তু ও ওর বাবা মাকেই বলে দিয়েছিল যে তোমাদের যাকে মনে হবে বলবে, আমি তাহলে সেই দিকে এগোবো। তারপরে ও করতো না। এইবারে এই যে উইলিয়াম, আর সে তাকে পছন্দ করতে শুরু করলো। মানে করার পরে ও বলতেও রিফিউজ করেছে। মানে এটা আজকে না, বেশ অনেক দিনে, 2-3 বছরের ঘটনা। করতে করতে উইলিয়ামের জেদ চেপে গেল যে এত অহংকার কিসের। কিন্তু এটা অহংকার থেকে না, ওর মানসিকতাটাই ওইভাবে তৈরি হয়ে গেছিল মেয়েটার। তখন ও জেদ চেপে গেল, বিভিন্ন ভাবে এ করতে করতে ওকে ট্র্যাপে ফেললো। মানে শেষেও রাজি হলো। ওর বাবা মাকে বলতে যে এরকম, বলছে ঠিক আছে, ও তো ভালো জাহাজে চাকরি করে, ভালো ছেলে, ওদের পরিবারও ভালো, তুমি যদি মনে করো তুমি তাহলে ওর সঙ্গে মেলামেশা করো, আমরা বিয়ে দিয়ে দেবো। সেটা হলো। করতে করতে কি হলো, ওদের রিলেশনটা প্রচন্ড ইন্টিমেট হয়ে গেল, মানে খুব বেশি গভীরে চলে গেল। তার মধ্যে ওর আবার যাওয়ার ডেট এসে গেল। ও চলে গেল জাহাজে। তার মধ্যে মাস 3 পরে ডরোথি ফিল করলো যে ওর শরীরে আরেকটি প্রাণ বড় হচ্ছে। আচ্ছা। সে তখন ও জানালো। তো বাবা বললো ঠিক আছে, ও আসবে। আর উইলিয়ামের বাড়ির লোককেও জানালো। ওদের দেশে তো এগুলো এতটা কিছু নয়, তবে এটা হলো তোমার ওই 1900-এর ঘটনা। তখন বলতে ওর বাড়ির লোক বললো ঠিক আছে, ও আসুক, আমরা বিয়েটা এবার দিয়ে দেব। এইবারে ও যখন ফিরে এলো, মানে তখনও নামেনি, ফিরে এলো মানে কিছুদিনের জন্য, দিন 15-এর জন্য ওই বন্দরে ওদের জাহাজ নোঙর করলো। ওখান থেকে গ্রাম কাছে। তারপরে যখন গ্রামে গেল, ওকে বললো বাবা মা, ও বললো না না, ও আমার হতে পারে না। মেয়েটি বললো, মেয়ের বাড়ির লোক বললো না, ওটা বাজে কথা, আমার কেউ নয়। তো এবারে ওদের জাহাজে আবার ছাড়ার দিন হয়ে এলো। মেয়েটা অনেক কান্নাকাটি করলো, সবাই বোঝালো, ও বুঝলো না, যাবে, জাহাজ ছেড়ে দেবে। তার আগের দিন ডরোথি এলো, ওর হাতে পায়ে ধরে। ও কিছুতেই আর মেনে নিল না। আসলে ও তো সত্যিকারে ওর সঙ্গে ইনভলভ হয়নি, ওর জেদ ছিল এই মেয়েটাকে আমি আমার ট্র্যাপে আনবো, এনে আমি ওকে ব্যবহার করব এবং আমি সরে যাব। যখন এই করছে তখন ও কি করলো, ধাক্কা দিল। ও যখন এরকম করে ওকে জড়িয়ে ধরতে গেছে, ওকে ধাক্কা মারলো ডরোথিকে উইলিয়াম। মারতেও পড়ে গেল। পড়ে যেতে ডেকের উপর পড়ে গিয়ে, অনেক কিছু থাকে তো, সেইখানে ওর প্রচন্ড লাগলো। তারপরে জাহাজে অন্য যারা ক্রু ছিল সব ছিল, তারপরে আশেপাশে সঙ্গে সঙ্গে সব নিয়ে গিয়ে ওকে হসপিটালাইজ করলো। সেখানে খুব কষ্টে ও বাঁচলো, কিন্তু বাচ্চাটা তখন 4th মান্থ মিসক্যারেজ হয়ে গেল। তারপরে এর জাহাজ তো ছেড়ে গেছে, চলে গেল, খুব ভালো কথা। এরপরে কি হলো, এই মেয়ে আর কি করবে, দুঃখে জীবন গেল। যাই হোক, এরপরে ধীরে ধীরে ছোট বোনের বিয়ে হলো। বাবা মা ওকে আর বিয়ে দিতে পারলো না। এই ছেলেটির পরিবারের লোকও বিয়ে দিতে পারলো না বলে, কারণ জানতো মেয়েটি ভালো মেয়ে। ও দিল, ও বললো আমি আর বিয়ে করবো না। ও বিয়ে করলো না। কিন্তু এই ছেলেটি বিয়ে করলো। দেখা গেল ছেলেটি বিয়ে করে দিব্যি সুখে সংসার করছে। এবং ডরোথি যখন 85 ইয়ার্স, তখন ডরোথি মারা গেল। ওই একা জীবন কাটিয়ে গেল, বাচ্চাদের নিয়ে কাটাতো, ছোট বাচ্চাদের পড়াতো। এই জন্মে ওই ডরোথি জন্মেছে ওই ডাক্তার হয়ে। ওই উইলিয়াম জন্মেছে ওর হাজবেন্ড হয়ে। এবং ওর অনেক গুণ আছে, তার সঙ্গে অনেক রকম নেশা আছে, তরলের বলো, সব রকম। এইবারে জিজ্ঞেস করা হলো, এবারে তাইলে বলো, ওখানে তো দেখা গেল না যে তুমি ওকে কিছু টাকা পয়সা দিয়েছিলে, সরি, তুমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছিলে, ধার দেনা করেছিলে, বা ওর টাকা তুমি খরচ করেছিলে, তাহলে এই তোমার টাকা পয়সা এত নষ্ট করছে কেন? স্পিরিট গাইডকে বলো, উনি তোমার কাছে সেটা
খুলে দিক। হুম, তখন উইলিয়ামের সোল বলছে ওই জন্মে ওকে আনার জন্য ও অনেক টাকা খরচ করেছে, আচ্ছা, তরতি আনার জন্য। ডরোথিকে ওর দিকে আনার হুম, জন্য। এবং ওকে যখন আনলো তখন গিফট দেওয়া, ভালো ভালো গিফট বুঝতে দেওয়া, পারছি, হ্যাঁ। এমনি টাকা পয়সা দেওয়ার, ও জানতো বিয়ে হবে যার জন্য অ্যাকসেপ্ট হুম। করতো। প্রচুর দামি দামি গিফট নিয়ে আসা যখন আসতো, প্রচুর এগুলিও করেছে। এই জন্মে যেহেতু ওগুলি মন থেকে করেনি, হুম, ওর ইন্টেনশন তো ছিল অন্যরকম, ঠিক ঠিক। যতটা ওকে কাছে আনা যায় এইসব হুম। করে ওর উদ্দেশ্য পূরণ করা যায় সেই খরচগুলো করেছিল। এবং এই জন্মে যেহেতু ওই জন্মে মন থেকে বা ভালোবেসে, প্রকৃত ভালোবেসে করেনি, ওর তো সোলের মধ্যে রয়ে গেছে, এই জন্মেও ওইটা উসুল করছে এইভাবে বলে দিল উইলিয়াম। মানে উইলিয়ামের সোল স্পিরিট গাইডের গাইডেন্সে সমস্তটা ক্লিয়ার করলো। এইভাবে ওকে এই জন্মেও এক্সপ্লয়েট করছে উইলিয়াম ডরোথিকে, মানে এই ডক্টর যে আমাদের হুম, ম্যাডাম, ওনাকে এক্সপ্লয়েট করছে। ওর যে স্বামী উইলিয়াম স্বামী হয়ে এসেছে, ধরো অজয় তার নাম, এইভাবে। এবং বড় ছেলেটাকে ও রয়ে গেল, হুম, ছোট ছেলেটা হলো ওই সন্তান যে গর্ভে নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, 4 মাস হয়ে গেছিল, 3 মাসে ফিটাসের সোল এসে যায়। হুম, তো সোল এসে গেছিল, ওই সোল ছোট ছেলে হয়ে এসেছে, এই জন্য এত অ্যাটাচমেন্ট। এবং এই ছোট ছেলে বাবাকে পছন্দ করে না, অজয়কে পছন্দ করে না, কিন্তু ছোট ছেলে মার সঙ্গে খুব অ্যাটাচমেন্ট। আর বড় ছেলেকে ওই যে সুজাতা যে জন্মে বাঙালি গ্রামে জন্মেছিল, ওই যে তোমার ওই রোমিওকে যে ট্রেডিংটা দিয়েছিল, ঠিক আছে, ও ওই যে বলেছিল তোমায় দেখে নেবো আমি, এই জন্মে বড় ছেলে হয়েছে। হয়ে তার এই নেচার, এই বাপের মতো বদমাইশির নেচার, মায়ের কথা শোনে না এবং মায়ের একদম এগেনস্টে। এই হলো ঘটনা, সমস্ত জানা গেল সোল লেভেলে, সোল টু সোল ফরগিভনেস, কট কাটিং, আর আরো আমাদের আরো 2-1টা টেকনিক আছে, সেগুলো আমরা সব বলি না পাবলিকলি, সব করে দেওয়া হলো। তাহলে ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল, ট্রান্স এনে ছেড়ে দেওয়া হলো। তারপরে আমরা 24 ঘন্টা পরে কল, মানে ফিডব্যাক নেওয়া হয়, নেই। তো আমারও হয়নি, সময় হয়নি, ওরও সময় হয়নি, যেহেতু ডক্টর মানুষ। ঠিক 10 দিনের মাথায় ফোন করছে, এই সকালে 7:30 নাগাদ। আমি তখন উপাসনায় বেরোবো, তৈরি হচ্ছি। আমি ধরি না নর্মালি ওই সময় ফোন, বা স্কুলে যাওয়ার সময় সকালে দিই, কিন্তু আমার কি মনে হলো, ধরলাম। ধরতেই বললাম, মা। বলে হ্যাঁ। বলছে কেমন আছেন? আমি বললাম, ভালো। বলছে আপনার সঙ্গে তো কথা হয়নি, আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। বলে হ্যাঁ মা, আমারও হয়নি। বলছেন ম্যাম, মানে মা আপনি যা করেছেন না, আমার এত উপকার হয়েছে। মানে কি হয়েছে মা? হাজবেন্ড চেঞ্জ হয়েছে? বলে সেটা ছাড়ুন, আমার ছেলে, হাজবেন্ডকে নিয়ে তো আমার মাথা ব্যথা নেই, আমি এমনিতেই ওর কাছ থেকে সরে যাব, ওই মানুষের সঙ্গে আমি আর সংসার করব না। ছেলে, গত 7-8 বছর ধরে যে ছেলে আমায় এমন জ্বালাচ্ছে, 3 দিন থেকে আমি বুঝতে পারছি সে চেঞ্জ। নিজে এসে আমার কাছে ক্ষমা চাইছে, জড়িয়ে ধরছে। এবং সব থেকে বড় কথা, ওনার ওই জন্মে ডরোথির বোন এ জন্মে দিদি হয়ে এসেছে এই ডাক্তার ম্যাডাম। বলছে আমার বড়দিকে না ও একদম পছন্দ করে না, আমার বড়দি আসে যায়, কথা বলে না, দেখলে পরে অন্য ঘরে চলে যায়। বলছে মা, পরশুদিন আমার বড়দি এসেছে, ও দৌড়ে গিয়ে জড়িয়ে ধরছে, মাসিমণি কতদিন পরে এলে, তুমি থাকবে তো, তুমি থাকবে তো মাসিমণি, কতদিন পরে ধরে। বলছে মা আমি না, আমার চোখ দিয়ে জল এসে গেছে। তারপরে পরে আমার দিদি জিজ্ঞেস করছে কি রে হঠাৎ এরকম ব্যাপার। বলছে তখন আমি দিদিকে বললাম। বাই দা বাই, ওর আর এক ডক্টর, জুনিয়র ডক্টরকেও রেফার করেছে, তিনিও আবার আমার কাছে করে খুব উপকার পেয়েছে। আরো এরকম ক্লায়েন্টের থেকেও ক্লায়েন্ট আমার এসে যায়, প্রচুর আসে আমার। তখনও বলছে, আমি হাজবেন্ড বলে চেঞ্জ হয়েছে, বাট আমি তো ওর সঙ্গে ঘর করবো না মা, ওটা নিয়ে ভাবছি না। আমার মেন ছিল আমার সন্তান, আর জানার ছিল কেন এইভাবে আমার এক্সপ্লয়েট করছে। আমার জানা হয়ে গেছে, আগেও ঠকিয়েছে, আগের জন্মেও, এই জন্মেও এই করে যাচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু। শুধু আমার সন্তান কে আমি আবার সেই রকম পেয়ে গেছি, এইটাই আমার বড় প্রাপ্তি মা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাকে নয়, ইউনিভার্সকে দাও,
ডিভাইনকে দাও, তারাই সব করেন। দুটো ঘটনাই আমার দারুণ লাগলো, কারণ কি দুটো অন্য দিকের ঘটনা। অন্যদিকে মানে এরকম ঘটনা সচরাচর আমার চ্যানেলে তো এর আগে আসেনি। কারণ অনেকে আমরা শুনেছি যে আগের জন্মে স্ত্রী, এই জন্মে মা, আগের জন্মে বাবা, তো এই জন্মে হাজবেন্ড। কিন্তু এই যে আজকে যে দুটো ঘটনা আমরা শুনলাম, একটা 15 সালের, একটা 1900 সালের, দুটো আলাদা ডাইভার্স টাইমের, একটা জিনিস বুঝতে পারছি যে এর একটা ইনফাইনাইট লুপ বা একটা কানেকশনের মধ্যে চলে আসে। প্রত্যেকটা জন্মই যাদের সঙ্গে যে আমাদের খুনসুটি গুলো থাকে বা যে জিনিসগুলো হয়েছে, সেই জন্মে এসে কেউ না কেউ ছেলে হচ্ছে বা হাজবেন্ড হচ্ছে বা জেঠু জ্যাঠা হচ্ছে বা ভাই হচ্ছে, কেউ একটাই ফ্যামিলির মধ্যে হয়তো তাদের মধ্যে আবার সেই জিনিসগুলোর এক্সপ্লয়টেশন চলছে, আবার সেই কট কাটিং করে আবার ঠিক হয়ে যাচ্ছে, বন্ধু হয়ে আসছে। আজকে আজকে যে দুটো ঘটনা শুনলাম, দুটো ঘটনায় খুব খুব ভালো লাগলো আমার এই ঘটনাটা শুনে। তবে আপনার কেমন লাগলো আমাদের এই পডকাস্টে এসে? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমাদের পডকাস্ট আমি দেখেছি, শুনেছি, এবং তোমরা যে আমাকে যোগাযোগ করেছো এবং যে ম্যাম আমাদের সঙ্গে কিছু শেয়ার করুন, এটার জন্য আমি ভীষণ গ্রেটফুল। আমার ভালো লাগে, আরো যত বলতে পারি তত আমাদের ভালো লাগে। তাতে কি মানুষের ভেতরে আগ্রহগুলো, অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যায়, অনেক যে মিথ আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়, এবং সঠিক পথটা তারা দেখতে পান। হ্যাঁ, একটা কথা বলার আছে, যেটা হলো মানুষের অনেক রকম কোয়ারি থাকে। আমি বলবো অনেক রকম কথা বাজারে আছে, অনেকে অনেক রকম কিছু বলে। আপনারা সব সময় এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করবেন, আমার এটাই বক্তব্য। এই নয় আমার বন্ধু এটা বলে দিল বা উনি এটা বলে দিল, অনেক রকম মিথ আছে। যে কোনো এক্সপার্ট, কারণ এখন প্রচুর এক্সপার্ট ইউটিউবে আসেন, যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন। আর পিএলআর শুরুতেই তুমি একটা কথা বলেছো পার্থ, যেটা হলো ম্যাম এখন ভীষণ ক্রেজ পিএলআর। কারণ কি বলতো, পিএলআর এ গেলে কি হয়, তোমার রুট কজটাই যেতে পারছো। একজন অ্যাস্ট্রোলজার দেখে বলে দিচ্ছে এই কারণ। আবার কিছু অ্যাস্ট্রোলজার আছে এখন আরো ডেভেলপ করছে, তো তারা বলেও দেন পাস্ট লাইফের কিছু বলে দেন, কিন্তু তারপরে পাথর দিচ্ছেন বা শিকড় যারা যেটা করতে পারে, বা আরো কিছু প্রসেস আছে, অন্যান্য হিলিং মেথড আছে, সেখানে না কিছু যতক্ষণ হিলিংটা চলছে ততক্ষণ কাজ হয়, তারপর ছেড়ে দিলে ধীরে ধীরে আবার হতে শুরু করে, যতক্ষণ না তুমি নিজে শিখে সেই হিলিংটা নিজে অ্যাপ্লাই করছো। ঠিক আছে, কিন্তু পাস্ট লাইফে কি হচ্ছে, ওই 2 থেকে 2.5 ঘন্টার সেশনে, খুব বেশি হলে 3 ঘন্টা লাগে, খুব কমপ্লিকেটেড কেস হলে 3 ঘন্টা লাগে। এই সেশনের মধ্যেই কিন্তু রুট কজে যেতে পারছো তুমি, সেখানে স্পিরিট লেভেলে হিলিং হচ্ছে, এবং সেখান থেকে নর্মালাইজ হয়ে আসছে। এরপরে তুমি তোমার ভালো মানে পজিটিভনেসটা ধীরে 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 বুঝতে শুরু করবে। ঠিক আছে, খুব ভালো লাগলো প্রসেসটা আমার জেনে, বা আমাদের যে অডিয়েন্স যারা আছে তারা জেনে। আপনাকে যোগাযোগ করার জন্য নিচে দেওয়া আমাদের অলরেডি নাম্বার রয়েছে, সেখানে ফোন করে আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। আচ্ছা, একটা কথা বলে দিই, সবসময় তো ফোন করলে আমি ধরতে পারি না। আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারে, আমার একটাই নাম্বার। এবার ফোন করলে যদি আমাকে না পান, কেউ হতাশ হবেন না, আমি পরে বা আমার টিম কল ব্যাক করে নেয়। সেটা 1 দিন 2 দিন 3 দিনও হতে পারে দেরি, কিন্তু আমরা যোগাযোগ করে নিই। আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপেও মেসেজ করে যেন রাখেন। ঠিক আছে। আর আপনার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, তো একটু চ্যানেলটার নাম হলো আনটোল্ড মিস্ট্রিজ অফ আশা সাক্সেনা। ঠিক আছে, আনটোল্ড মিস্ট্রিজ অফ আশা সাক্সেনা। ওখানেও আপনি পিএলআর এর সব ইনফরমেশন দিচ্ছেন। আমি ছাড়ি কেস স্টাডি, খুব বেশি ছাড়তে পারি না, বাট আছে, ওখানে গেলে আরো ভালো ভালো কাহিনী ওনারা পাবেন। ডেফিনেটলি বলবো যে সাবস্ক্রাইব করুন। আজকের এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা নিচে অবশ্যই কমেন্টে জানান। আর কেমন লাগলো আজকে এপিসোডটা আশা ম্যামের সঙ্গে, সেটাও ডেফিনেটলি আমাদেরকে জানান। আপনাদের কাছে যদি কোনো এরকম ঘটনা থাকে যেটা আপনারা মনে করছেন যে দর্শকদেরকে শেয়ার করবেন, আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনার ঘটনা আপনি পাঠিয়ে দেবেন, আর আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। আবার আসবো সামনে শুক্রবার ঠিক রাত 9টার সময়, আবার নতুন একটা কোনো টপিক নিয়ে আসবো আমাদের পডকাস্টে। তো অবশ্যই
শেষ করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করুন, আর জানান আপনার কিরকম পডকাস্ট আমাদের চ্যানেলে বেশি ভালো লেগেছে, পাস্ট লাইফের চ্যানেলটা কেমন লাগলো আজকের এপিসোডটা। দেখা হবে আবার একটা নতুন এপিসোডে শুক্রবার রাত 9টার সময়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।